প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিসিএসই কলেজের রসায়ন অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো আছো? আচ্ছা, আজকে আমি আলোচনা করব অ্যামিন কি, অ্যামিনের শ্রেণী বিভাগ, অ্যামিনের ক্ষার ধর্ম, অ্যামিনের প্রস্তুতি ইত্যাদি। আমরা জানি এটা অ্যামোনিয়ার অণু। এই অ্যামোনিয়া অণু এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অনুরূপ সংখ্যক অ্যালকাইল বা অ্যারাইন মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে যেই যৌগ উৎপন্ন হয় তাকে অ্যামিন বলা হবে। যেমন আমরা মনে করলাম এই হাইড্রোজেনটা একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলো, তাহলে এইটা একটা অ্যামিন। আমরা যদি নির্দিষ্ট নাম দেই, অ্যালকাইল মূলকটা যদি মিথাইল মূলক মনে করি, মিথাইল অ্যামিন। আবার দুইটা হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হতে পারে, যেমন এইটা একটা অ্যামিন। তবে আমরা যদি নির্দিষ্ট নাম দেই, উদাহরণ আমরা মিথাইল মূলক মনে করলাম, ডাইমিথাইল অ্যামিন। আবার অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হতে পারে। আমরা যদি হাইড্রোজেনটাকে অ্যারাইল মূলক অর্থাৎ ফিনাইল মূলক মনে করি, তাইলে কি হয় দেখো, যেমন এইটা, এখানে একটা হাইড্রোজেন পরমাণু একটা অ্যারাইল মূলক অর্থাৎ ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, তাহলে এইটাও একটা অ্যামিন। আমরা এটাকে বলি ফিনাইল অ্যামিন অথবা অ্যানিলিনও বলা হয়। গঠন অনুসারে এমন অ্যামিন তিন প্রকার। কি কি? অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন এবং বিষম চাকতিক অ্যামিন। মিথাইল অ্যামিন, এই মিথাইল অ্যামিনটা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন। এখানে ইথাইল মূলক হলে ইথাইল অ্যামিন হবে। আবার দুইটা হাইড্রোজেন পরমাণু যদি প্রতিস্থাপিত হয়, ডাইমিথাইল অ্যামিন। তিনটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয় মিথাইল মূলক দ্বারা, ট্রাইমিথাইল অ্যামিন। অর্থাৎ মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন, ট্রাইমিথাইল অ্যামিন এই সবগুলোই হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন। এরপরটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন। তোমরা লক্ষ্য করো, এই অ্যারোমেটিক অ্যামিন কাকে বলে? যে ক্ষেত্রে অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। অ্যারাইল মূলক কোনগুলো? যেমন ফিনাইল মূলক অর্থাৎ বেনজিন বলে থাকতে হবে। যেমন এটাকে আমরা বলি ফিনাইল অ্যামিন অথবা অ্যানিলিন বলি। এটা অপর নাম কি? ফিনাইল অ্যামিন। তাহলে এই আমরা বলতে পারি অ্যানিলিন বা ফিনাইল অ্যামিন হচ্ছে একটা কি? অ্যারোমেটিক অ্যামিন। বিষম চাকতিক অ্যামিন কাকে বলা হয়? যে সকল জৈব যৌগে মূল চাকতিক কাঠামো গঠনে নাইট্রোজেন পরমাণু যুক্ত থাকে, তাদেরকে বলা হবে বিষম চাকতিক অ্যামিন। যেমন দেখো, আমরা দেখছি এটা একটা চক্র আকারে থাকবে অর্থাৎ সাইক্লিক আকারে আছে। আমরা এটা বুঝতে পারি একটা চাকতিক যৌগ, এবং চাকতিক যৌগের ভিতরে নাইট্রোজেন আছে। এই কারণে এটা একটা কি? অ্যামিন এবং বিষম চাকতিক। বিষম চাকতিক কেন? যে কার্বন ছাড়া অন্য পরমাণু থাকলে আমরা বিষম চাকতিক বলি, যদি চক্রের মধ্যে এইভাবে থাকে। আমরা আরেকটা যদি উদাহরণ দেই, পাইরোল। এটাকে আমরা কি বলি? পাইরোল। এটা একটা চক্র, এটা 5 সদস্য বিশিষ্ট চক্র। আবার এটার নাম কি? পিরিডিন। আমরা
আমরা এই যে তিনটা যৌগ লিখলো, প্রত্যেকটার ভিতরে কিন্তু চক্রের ভিতরে একটা করে নাইট্রোজেন পরমাণু আছে, এই জন্য এগুলো হচ্ছে বিষমচাক্রিক অ্যামিন। অ্যামিনের আরেক ধরনের শ্রেণীবিভাগ আছে, সেটা হচ্ছে নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অনুসারে অ্যামিনের শ্রেণীবিভাগ। নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা অনুসারে অ্যামিনকে তিন ভাগে ভাগ করা হয়: প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন এবং টারশিয়ারি অ্যামিন। এই যে তাহলে প্রাইমারি অ্যামিন কাকে বলবো আমরা? এই অ্যামোনিয়া অণুর, আমরা জানি যে এখানে তিনটা হাইড্রোজেন পরমাণু থাকে, এরকম তিনটা হাইড্রোজেন পরমাণু থাকে। এখানে যদি একটা হাইড্রোজেন পরমাণু একটা মাত্র অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় অথবা অ্যারাইল মূলক দ্বারা যদি প্রতিস্থাপিত হয়, তখন এটা হবে প্রাইমারি অ্যামিন। তাইলে প্রাইমারি অ্যামিনে এই মূলকটা থাকবে, এইটাকে আমরা বলি প্রাইমারি অ্যামিনো মূলক। এটার নাম কি? প্রাইমারি অ্যামিনো মূলক। এই যে বন্ধনটা খালি, এর সাথে একটা অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক থাকবে, অর্থাৎ প্রাইমারি অ্যামিন হতে গেলে এই মূলকটা থাকতে হবে। সেকেন্ডারি অ্যামিন কি হবে? সেকেন্ডারি অ্যামিন দেখো, তখন সেকেন্ডারি অ্যামিনের ক্ষেত্রে অ্যামোনিয়া অণুতে দুইটা অ্যালকাইল মূলক থাকবে আর একটা হাইড্রোজেন পরমাণু থাকবে। এখানে এই যে মূলকটা, এই মূলকটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যামিনো মূলক। এটার নাম কি? সেকেন্ডারি অ্যামিনো মূলক। তাহলে কোনো অ্যামিনে যদি এই মূলকটা থাকে, তোমাকে বুঝতে হবে সেটা সেকেন্ডারি অ্যামিন। এই দুইটা বন্ধনের সাথে কি থাকবে? অ্যালকাইল মূলক অথবা অ্যারাইল মূলক। একই হতে পারে অথবা ভিন্ন হতে পারে। যেমন আমরা যদি মনে করি যে এখানে একটা মিথাইল মূলক আছে, এখানেও একটা মিথাইল মূলক আছে, আমরা বলি ডাইমিথাইল অ্যামিন। এই ডাইমিথাইল অ্যামিনটা একটা কি? তাহলে সেকেন্ডারি অ্যামিন। আবার এখানে একটা ফিনাইল মূলক থাকতে পারে। এই ফিনাইল মূলক যদি থাকে, আমরা বলি মিথাইল, এটা এই মিথাইল মূলকটা আবার এন এর সাথে যুক্ত আছে, এই জন্য এন মিথাইল ফিনাইল অ্যামিন। এটার নাম কি? এন মিথাইল ফিনাইল অ্যামিন। অর্থাৎ দুটা ভিন্ন অ্যালকাইল বা অ্যারাইল মূলক যুক্ত থাকতে পারে। আর 3 নম্বর যেটা টারশিয়ারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিনের ক্ষেত্রে অ্যামোনিয়া অণুর তিনটা হাইড্রোজেন পরমাণু তিনটা একই বা ভিন্ন ধরনের অ্যালকাইল বা অ্যারাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে। যেমন এটা হচ্ছে টারশিয়ারি অ্যামিন। আমরা যদি উদাহরণ দেই, উদাহরণ হিসাবে এখানে তিনটা মিথাইল মূলক মনে করলাম, ট্রাইমিথাইল অ্যামিন। তাহলে ট্রাইমিথাইল অ্যামিন একটা টারশিয়ারি অ্যামিন। আমি এখন মূলত অ্যামিনের ক্ষারধর্ম নিয়ে আলোচনা করব। অ্যামিন, সকল অ্যামিন ক্ষারধর্মী। তোমরা একটু আগে বেসিকটা খেয়াল করো। যেমন এটা কিসের সংকেত? এটা কিসের সংকেত লিখছি আমি? অ্যামোনিয়া। অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া অণুর উপরে নাইট্রোজেনের উপর এক জোড়া নিঃসমযোজী ইলেকট্রন আছে। এই নিঃসমযোজী ইলেকট্রন থাকার কারণে অ্যামোনিয়া অণুটা প্রোটন গ্রহণ করতে পারে। প্রোটন গ্রহণ করলে কি হয়? এই প্রোটনের সাথে এই নিঃসমযোজী ইলেকট্রন সন্নিবেশ বন্ধনের মাধ্যমে কিন্তু যুক্ত হয়। যুক্ত হয়ে এইরকম আমরা এটাকে বলি অ্যামোনিয়াম আয়ন। অর্থাৎ অ্যামোনিয়া অণু তার নাইট্রোজেনের নিঃসমযোজী ইলেকট্রন প্রোটনের সাথে যুক্ত করে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়ে অ্যামোনিয়াম আয়ন গঠন করে। এখানে অ্যামোনিয়া
প্রোটন গ্রহণ করতে পারে। আমরা জানি যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করে তাদেরকে বলা হয় কি ক্ষারক, অর্থাৎ অ্যামোনিয়া ক্ষারধর্মী। এটা আমরা লুইস মতবাদ দিয়ে ব্যাখ্যা করতে পারি, আবার প্রোটনীয় বা ব্রনস্টেড লাউরি মতবাদ দ্বারাও ব্যাখ্যা করতে পারি। লুইস মতবাদ অনুসারে ক্ষারক কাকে বলে? যে সকল পদার্থ এক জোড়া ইলেকট্রন দান করতে পারে তাকে বলে ক্ষারক। আবার প্রোটনীয় মতবাদ অনুসারে যে সকল পদার্থ প্রোটন গ্রহণ করতে পারে তাদেরকে বলে ক্ষারক। এগুলো তোমাদেরকে আগে ক্লাসে পড়ানো হয়েছিল। তাহলে অ্যামোনিয়া যে ক্ষারক এটা আমরা বুঝতে পারি। অ্যামোনিয়া যেই কারণে ক্ষারক, একই কারণে সকল অ্যামিন ক্ষারধর্মী। এখন এলিফ্যাটিক অ্যামিন, যেটা মিথাইল অ্যামিন, ইথাইল অ্যামিন, এই এলিফ্যাটিক অ্যামিন গুলো অ্যামোনিয়ার চেয়ে ক্ষারধর্মী, বেশি ক্ষারধর্মী। কেন? ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়, তো সেটা তোমরা একটু লক্ষ্য করো। অ্যালিফ্যাটিক অ্যামিন অ্যামোনিয়া অপেক্ষা অধিক ক্ষারধর্মী কেন? আমরা অ্যালিফ্যাটিক অ্যামিন লিখলাম, এটা একটা অ্যালিফ্যাটিক অ্যামিন। কেন অ্যালিফ্যাটিক অ্যামিন? অ্যামোনিয়া অণুর একটা হাইড্রোজেন পরমাণু একটা অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এই যৌগটা তৈরি হয়, এই জন্য এটা অ্যালিফ্যাটিক অ্যামিন। আমরা যদি এর উদাহরণ দেই, যেমন মিথাইল অ্যামিন, এটা অ্যালিফ্যাটিক অ্যামিন। আবার আমরা যদি দুইটা হাইড্রোজেন পরমাণুকে অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত করি, এটাও একটা অ্যালিফ্যাটিক অ্যামিন। এর আমরা যদি নির্দিষ্ট উদাহরণ দেই, এইটা আমরা এটা মনে করলাম মিথাইল মূলক, ডাইমিথাইল অ্যামিন। এটা মিথাইল অ্যামিন, এটা কি ডাইমিথাইল অ্যামিন। তাহলে মিথাইল অ্যামিন, ডাইমিথাইল অ্যামিন এগুলো হচ্ছে এলিফ্যাটিক অ্যামিন। এলিফ্যাটিক অ্যামিন গুলোর ক্ষার ধর্ম অ্যামোনিয়ার চেয়ে কেন বেশি? তো সেটা তোমরা একটু লক্ষ্য করো যে এক্ষেত্রে এই যে অ্যালকাইল মূলক গুলো আমরা জানি যে ধনাত্মক আবেশীয় ফল আছে। এরা ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে এই নাইট্রোজেনের দিকে ইলেকট্রন ঘনত্ব ঠেলে দিতে পারে, নাইট্রোজেন পরমাণুর উপরে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করতে পারে। ধনাত্মক আবেশীয় ফল আমি তোমাদের আগে আলোচনা করেছিলাম। তাহলে সকল এলিফ্যাটিক অ্যামিনে যেহেতু অ্যালকাইল মূলক যুক্ত থাকে নাইট্রোজেনের সাথে, কাজেই নাইট্রোজেনের উপরে অ্যালকাইল মূলক সমূহ ধনাত্মক আবেশীয় ফলের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে। আর নাইট্রোজেনের উপর যদি ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় তাহলে সহজেই প্রোটন গ্রহণ করতে পারে। এই কারণে সকল এলিফ্যাটিক অ্যামিন অ্যামোনিয়ার চেয়ে কি অধিক ক্ষারধর্মী। আবার তোমরা লক্ষ্য করো, যেমন এটা মিথাইল অ্যামিন, এটা ডাইমিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন এবং ডাইমিথাইল অ্যামিন দুইটার মধ্যে আবার কোনটা বেশি ক্ষারধর্মী হবে? তোমরা কি এটা বলতে পারো? মিথাইল অ্যামিন এবং ডাইমিথাইল অ্যামিনের মধ্যে কোনটা বেশি ক্ষারধর্মী হবে? বলতে পারো কেউ? দ্বিতীয়টা। কারণ কি বলো? ওই যে ওইটা বেশি প্রোটন গ্রহণ করতে পারবে। হ্যাঁ, অর্থাৎ মূল কথা হচ্ছে মিথাইল অ্যামিনে একটা অ্যালকাইল মূলক আছে আর ডাইমিথাইল অ্যামিনে দুইটা অ্যালকাইল মূলক আছে। তাই দুইটা অ্যালকাইল মূলককে দুই দিক দিয়ে ইলেকট্রন ঘনত্ব নাইট্রোজেনের উপরে ঠেলে দেয়। এই কারণে মিথাইল অ্যামিন অপেক্ষা ডাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্ম বেশি হবে। আমরা যদি ক্ষারধর্ম করি, ক্রম করি, তাহলে এইটার ক্ষারধর্ম গ্রেটার দেন এইটা। আচ্ছা, এইবার যদি তোমরা একটু এইটা ভালো করে লক্ষ্য করো, এইটার ক্ষারধর্ম এই ডাইমিথাইল আর এটার নাম ট্রাইমিথাইল অ্যামিন। ডাইমিথাইল এবং ট্রাইমিথাইল অ্যামিনের মধ্যে কোনটার ক্ষারধর্ম বেশি হওয়ার কথা? এই দুইটার মধ্যে কোনটার ক্ষারধর্ম বেশি হওয়ার কথা বলো?
স্যার তৃতীয়টা। তৃতীয়টা সাধারণ যুক্তিতে মনে হয় এই তৃতীয়টা অর্থাৎ ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্ম বেশি হওয়ার কথা, কিন্তু বাস্তবে দেখা যায় এই ডাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্ম এটার চেয়ে বেশি, অর্থাৎ এর ক্ষারধর্ম গ্রেটার দেন এটা। এইটার কারণ কি? এইটার কারণ হচ্ছে স্টেরিক বাধা বা স্থান সংক্রান্ত বাধা। তোমরা লক্ষ্য করো একটু, এই যে ট্রাইমিথাইল অ্যামিন যেটা, এটা প্রকৃতপক্ষে এরকম থাকে। দেখো আমি এইভাবে লিখতে পারি, এই যে ট্রাইমিথাইল অ্যামিনের মধ্যে এই মিথাইল মূলকগুলো পরস্পরের সাথে বিকর্ষণ করে, পরস্পরের সাথে বিকর্ষণ করে এরা দূরে দূরে অবস্থান করে, দূরে দূরে অবস্থান করে এই যে নাইট্রোজেনের উপর যে একজোড়া নিঃসংযোজী ইলেকট্রন আছে, এই নাইট্রোজেনের নিঃসংযোজী ইলেকট্রন এর সাথে প্রোটনের যেই মানে আগমন, প্রোটনের যে গ্রহণটা, প্রোটনের গ্রহণটা কঠিন হয়ে পড়ে। স্টেরিক বাধাটা কি? এটা হচ্ছে কোন একটা পরমাণুর সাথে যদি বড় মূলক যুক্ত থাকে, তখন ওই মূলকগুলো পরস্পরের সাথে বিকর্ষণের কারণে এরা ওই পরমাণুর চারদিকটাকে গ্রাউ করে রাখে, আর গ্রাউ করে রাখার কারণে আগমনকারী প্রোটন যেটা, সেই প্রোটনটা নাইট্রোজেনের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যটা বা সুযোগটা কম পায়। এই যে গ্রাউ হয়ে যায় অ্যালকেন মূলক দ্বারা প্রোটন, এই নিঃসংযোজী ইলেকট্রন জোড়া, অর্থাৎ প্রোটন গ্রহণে বাধার সম্মুখীন হয়। এই যে বাধাটা, এটা কি বলে? স্টেরিক বাধা। তাহলে আমরা বলতে পারি স্টেরিক বাধার কারণে ট্রাইমিথাইল অ্যামিনের ক্ষারধর্ম ডাইমিথাইল অ্যামিনের চেয়ে বেশি না হয়ে কম হয়। এখন এটা সেকেন্ডারি অ্যামিন, এটা প্রাইমারি অ্যামিন, এটা টারশিয়ারি অ্যামিন। আমি এই তিনটা কিন্তু অ্যালিফেটিক অ্যামিন লিখলাম, অর্থাৎ অ্যালিফেটিক অ্যামিনের ক্ষারধর্মের ক্রম সেকেন্ডারি ইজ গ্রেটার দেন প্রাইমারি, প্রাইমারি ইজ গ্রেটার দেন টারশিয়ারি, টারশিয়ারিটা আবার অ্যামোনিয়ার চেয়ে বেশি। কিন্তু অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে ক্ষারধর্মটা অ্যামোনিয়ার চেয়ে কম হয়। পরীক্ষার প্রশ্ন আসে, যেমন অ্যানিলিন, অ্যানিলিনের ক্ষারধর্ম অ্যামোনিয়ার চেয়ে কম কেন, ব্যাখ্যা করো। তো সেটার উত্তর তোমরা একটু লক্ষ্য করো বোর্ডে। অ্যারোমেটিক অ্যামিন যেমন অ্যানিলিনের ক্ষারধর্ম অ্যামোনিয়ার চেয়ে কম কেন, ব্যাখ্যা করো। এটার উত্তরটা লক্ষ্য করো। এটা হচ্ছে অ্যানিলিন। অ্যানিলিনের ক্ষেত্রে আমরা জানি এই যে নাইট্রোজেনের একজোড়া নিঃসংযোজী ইলেকট্রন বেঞ্জিন বলয়ের এই পাই ইলেকট্রনের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে। অংশগ্রহণ করলে কি হয়? এই জোড়া ইলেকট্রন এদিকে আসলে এখানে একটা দ্বিবন্ধন হয়ে যায়, আর এখানে তখন ইলেকট্রন ঘাটতি হয়ে একটা প্লাস চার্জ সৃষ্টি হয়। আর এই পাই ইলেকট্রন জোড়া এই কার্বনের উপরে চলে আসার কারণে এর উপরে ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়। পরবর্তীতে এই ইলেকট্রন জোড়া আবার এদিকে আসে, এই পাই ইলেকট্রন আবার এখানে চলে আসে। এইভাবে আরো কাঠামো হবে, আমি সবটা দেখাচ্ছি না। তোমরা এই সম্পর্কে আগে তোমরা যারা ক্লাস করছো তারা জানো, এখানে মোট 5টা কাঠামো হয়। তো আমরা কি দেখলাম যে অ্যারোমেটিক অ্যামিনের ক্ষেত্রে অ্যামিনো মূলকের নাইট্রোজেনের উপরে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়
বেনজিন বলের পাই ইলেকট্রনের সাথে রেজোনেন্সে অংশগ্রহণ করে। রেজোনেন্সে অংশগ্রহণ করার কারণে নাইট্রোজেনের উপরে নিঃসংযোজী ইলেকট্রনের ঘনত্বটা কমে যায়, অ্যামোনিয়ার চেয়ে কমে যায়। এই কারণে অ্যানিলিন বা অ্যারোমেটিক অ্যামিন সমূহ অ্যামোনিয়ার চেয়ে কম ক্ষারধর্মী হবে। এখানে কি তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, অ্যামিনের প্রস্তুতি কয়েকটা আছে, তো তার আগে আমি একটা কথা তোমাদের একটু বলে দেই যে এখন থেকে তোমরা আমার এই লেকচারের ভিডিওগুলো তোমরা ইউটিউবে দেখতে পারো। এতদিন তো শুধু ফেসবুক পেজে ছিল, এখন থেকে তোমরা ইচ্ছা করলে ইউটিউবে তোমরা দেখতে পাবে। তোমাদেরকে আমি একটু বলে দেই যে ইউটিউবে কিভাবে সার্চ করবে। ইজি কেমিস্ট্রি লেকচার বাই জগদীশ চন্দ্র ঘোষ। আবার বলছি, ইজি কেমিস্ট্রি লেকচার বাই জগদীশ চন্দ্র ঘোষ। যদি তোমরা এইভাবে যদি ইউটিউবে সার্চ করো, তখন তোমরা ওই আমার সব লেকচার গুলো 1 থেকে, আজকের লেকচার হবে তোমাদের 26, 1 থেকে 26টা লেকচার তোমরা ক্রম অনুসারে সবগুলো পাবে। বিভিন্ন সমস্যার কারণে ক্লাস করতে পারো নাই, তাদের জন্য এটা আরেকটা সুযোগ সৃষ্টি করে দিলাম আমি। তো আমরা এখন আলোচনা করব অ্যামিনের প্রস্তুতি নিয়ে। তো প্রথম যে প্রস্তুতিটা, সেটা তোমরা একটু বোর্ড লক্ষ্য করো। অ্যালকোহলীয় অ্যালকালাইড ও অ্যামোনিয়ার দ্বারা আমরা অ্যামিন কিভাবে প্রস্তুত করতে পারি। এক্ষেত্রে আমরা অ্যালকালাইড মনে করলাম মিথাইল আয়োডাইড, এর সাথে অ্যামোনিয়া যদি আমরা উত্তপ্ত করি, উচ্চ চাপে যদি অ্যামোনিয়া গ্যাস দিই, তখন এই অ্যামোনিয়া অণুর মধ্যে যে 3টা হাইড্রোজেন পরমাণু আছে, এই 3টা হাইড্রোজেন পরমাণু পরপর প্রতিস্থাপিত হবে। ফলে প্রাইমারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন এবং 4th ডিগ্রি অ্যামোনিয়াম লবণের মিশ্রণ পাওয়া যাবে। তোমরা একটু বিক্রিয়া লক্ষ্য করো। এখানে একটা হাইড্রোজেন পরমাণু একটা মিথাইল মৌল যদি প্রতিস্থাপিত হয়, তাহলে কি হয়? এটা হবে। আর এখানে হাইড্রোজেন আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হবে। আমি প্রথম ধাপটা একটু দেখা দিচ্ছি যে এখানে যে হাইড্রোজেন আয়োডাইড হয়, এটা কিন্তু দেখো এই অ্যামিন যেটা হলো মিথাইল অ্যামিন, এটা হলো ক্ষারধর্মী, আর হাইড্রোজেন আয়োডাইড এটা হলো অ্যাসিড। অ্যাসিড আর ক্ষার আবার বিক্রিয়া করে লবণ তৈরি করে ফেলে। অর্থাৎ এখানে যেই একজোড়া নিঃসংযোজী ইলেকট্রন আছে, এই নিঃসংযোজী ইলেকট্রনের সাথে এই এখানকার প্রোটনটা এসে যুক্ত হয়। তো যুক্ত হলে কি হবে? এইটা হয়। এটা হলো মিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড। মিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড লবণ হয়ে যায়। কোন কোন বইতে এই পর্যন্ত লিখে, কোন কোন বইতে এই পর্যন্ত লিখে, আসলে ফাইনাল প্রোডাক্ট এইটা হয়ে যায়। দ্বিতীয়ত কি হয় দেখো, আমরা পরবর্তী এইটাই আবার বিক্রিয়া করবে। এটা বিক্রিয়া করবে আবার মিথাইল আয়োডাইডের সাথে। এখানে আরেকটা হাইড্রোজেন পরমাণু আরেকটা মিথাইল মৌল দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে ডাইমিথাইল হয়ে যাবে, NH হয়ে যাবে। আর এখানে যে একটা হাইড্রোজেন আর আয়োডিন মিলে আবার হাইড্রোজেন আয়োডাইড হবে। এই হাইড্রোজেন আয়োডাইড ওই আগের মতোই, এটা ক্ষারক, এটা অ্যাসিড, বিক্রিয়া করবে। অর্থাৎ এই যে নিঃসংযোজী ইলেকট্রনের সাথে এই প্রোটনটা এসে যুক্ত হবে। ফলে কি হবে? ডাইমিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড লবণ হয়ে যাবে। এক্ষেত্রে এইটা আবার বিক্রিয়া অংশগ্রহণ করবে। এবার আরেকটা হাইড্রোজেন পরমাণু আরেকটা মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এইটা হয়ে যাবে। আর এই হাইড্রোজেনটা আর আয়োডিন মিলে হাইড্রোজেন আয়োডাইড হবে। একইভাবে
এই প্রোটনটা আবার এখানে যুক্ত হবে, যুক্ত হয়ে লবণ তৈরি করবে CH3 3NH। এটা যখনই এখানে প্রোটন হিসেবে আসবে তখনই এখানে প্লাস চার্জ সৃষ্টি হবে, আর আয়োডিনটা তখন আয়োডাইড অর্থাৎ এটা প্লাস এটা মাইনাস হিসেবে থাকবে, এই প্লাসটা এখানে চলে আসে আর এই মাইনাসটা এখানে থেকে যায়, ট্রাই মিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড। এটা আবার বিক্রিয়া করবে, এখানে আসলে বিক্রিয়া করবে এইটা, তাইলে এটা 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 মানে শুধু এইটা। এখন কিভাবে বিক্রিয়াটা হবে, এই যে নিঃসরণের ইলেকট্রন এখান থেকে এই আরেকটা এখানে এটা মিথাইল কার্বনিয়াম আয়ন হিসেবে এখানে যুক্ত হবে, তখন কি হয়, তখন শুধু নাইট্রোজেন থাকবে আর এই আয়োডিনটা এইভাবে মাইনাস হিসেবে থাকবে, অর্থাৎ এইটা CH3 প্লাস হিসেবে থাকবে, মিথাইল কার্বনিয়াম হবে আর আয়োডাইড আয়ন হবে, আয়োডাইড আয়নটা থেকে যাবে, এই কার্বনিয়াম আয়নটা এই একজোড়া নিঃসরণের ইলেকট্রনের সাথে যুক্ত হইয়া টেট্রা মিথাইল অ্যামোনিয়াম আয়োডাইড লবণ তৈরি করবে। এভাবে ধাপে ধাপে প্রথমে যেটা পাওয়া যায় এটা হলো প্রাইমারি অ্যামিন, এইটা সেকেন্ডারি অ্যামিন, এইটা টারশিয়ারি অ্যামিন, এইটা 4 ডিগ্রি অ্যামোনিয়াম লবণ বলে, অর্থাৎ মিশ্রণ পাওয়া যাচ্ছে। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি অ্যালকেন নাইট্রাইল থেকে বা আইসো নাইট্রাইল থেকে। অ্যালকেন নাইট্রাইল ও অ্যালকেন আইসোনাইট্রাইলের বিজারণ দ্বারা আমরা এখন অ্যামিন কিভাবে প্রস্তুত করা যায় সেটা দেখব। তো প্রথমে দেখো আমরা এটাকে বলি অ্যালকেন নাইট্রাইল, এটার নাম কি অ্যালকেন নাইট্রাইল। আবার অন্য পদ্ধতিতে এটাকে কিন্তু আবার অ্যালকাইল সায়ানাইডও বলা হয়, এটা দুইভাবে নাম, অ্যালকাইল সায়ানাইড অথবা অ্যালকেন নাইট্রাইল। এই অ্যালকেন নাইট্রাইলটা যদি বিজারণ করা হয়, এখানে বিজারক হিসাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড শুষ্ক ইথার দ্রাবক ব্যবহার করা হবে। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড হচ্ছে একটা তীব্র বিজারক পদার্থ, এই বিজারক থেকে জার্মান হাইড্রোজেন নির্গত হবে, এই জার্মান হাইড্রোজেন এই নাইট্রাইল মূলকটাকে বিজারিত করে প্রাইমারি অ্যামিন তৈরি করবে। এক্ষেত্রে এই পাই বন্ধন দুটো ভেঙে যাবে, হাইড্রোজেন যুক্ত হবে। এখানে দেখো তোমরা যে এখানে যে NH2 মূলকটা আছে, আমরা এটাকে বলছি প্রাইমারি অ্যামিনো মূলক, কাজে এই উৎপন্ন যৌগটা হবে কি একটা প্রাইমারি অ্যামিন। আমরা যদি নির্দিষ্ট উদাহরণ দিই, এটার মান যদি আমরা মিথাইল মূলক মনে করি, একইভাবে ইথাইল অ্যামিন পাওয়া যায়, অর্থাৎ অ্যালকেন নাইট্রাইলকে শুষ্ক ইথার দ্রাবকে দ্রবীভূত অবস্থায় লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক দ্বারা বিজারণ করলে প্রাইমারি অ্যামিন পাওয়া যায়। আর যদি অ্যালকেন আইসোনাইট্রাইলকে বিজারণ করা হয়
তখন সেকেন্ডারি অ্যামিন পাওয়া যায়। তোমরা বিক্রিয়াটা একটু বোর্ডে লক্ষ্য করো। এটার নাম কি? অ্যালকেন আইসোনাইট্রাইল। এইটা এক্ষেত্রে বিজারণ হবে তাইলে কি দাঁড়ায়? এই অ্যালকাইল মূলক আছে, এর সাথে এই বন্ধন ভেঙে যাবে। এই বন্ধন এখানে একটা বন্ধন ভাঙবে এবং এখানে NH3। দেখো এখানে এই মূলকটা আছে, এই মূলকটা আমি আগেই বলছি যে এটা হলো সেকেন্ডারি অ্যামিনো মূলক। কাজে এই অ্যামিনটার নাম কি? সেকেন্ডারি অ্যামিন। আমরা যদি নির্দিষ্ট উদাহরণ দেই, এখানে যদি মিথাইল মূলক থাকে তখন এখানে হবে ডাইমিথাইল অ্যামিন। আর এর মান মিথাইল মূলক হলে কি হবে? ডাইমিথাইল অ্যামিন হবে। অর্থাৎ ডাইমিথাইল অ্যামিনটা হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। এটা দ্বিতীয় পদ্ধতি গেল। তৃতীয় পদ্ধতি কোনটা? হফম্যান ডিগ্রেডেশন বা হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া দ্বারা। তোমরা লক্ষ্য করো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া কাকে বলে? যখন অ্যাসিড অ্যামাইডকে ব্রোমিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার যোগে উত্তপ্ত করা হয়, তখন অ্যাসিড অ্যামাইডের কার্বনিল মূলকটি অপসারিত হয়ে এক কার্বন পরমাণু কম বিশিষ্ট প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। তোমরা উদাহরণটা লক্ষ্য করো। এটা হলো অ্যাসিড অ্যামাইড। এক্ষেত্রে ব্রোমিন আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাপ দিলে এই যে কার্বন মূলকটা আছে এটা অপসারিত হয়ে যাবে। এটা যদি অপসারিত হয়ে যায় তাহলে কি দাঁড়াবে? এটা হবে, এটা হলো কি? প্রাইমারি অ্যামিন। এই যে কার্বনের মূলকটা এটা আবার সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি হবে? সোডিয়াম কার্বনেট হবে। আর এখানে ব্রোমিন আছে, সোডিয়াম আছে, এই জন্য সোডিয়াম ব্রোমাইড হবে প্লাস পানি হবে। তোমরা একটু লক্ষ্য করো যে এটা হফম্যান ডিগ্রেডেশন বলা হচ্ছে। ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন মানে আসলে হ্রাস পাওয়া, আপগ্রেডেশন মানে বৃদ্ধি পাওয়া। এখানে ডিগ্রেডেশন নামটা কেন আসছে? এটার কারণ হলো এখানে যে মাতৃ যৌগ বিক্রিয়ক অ্যাসিড অ্যামাইড, বিক্রিয়ক অ্যাসিড অ্যামাইডের মধ্যে যতটা কার্বন পরমাণু থাকে তার চেয়ে উৎপন্ন প্রাইমারি অ্যামিনের মধ্যে একটা কার্বন পরমাণু কম থাকে। অর্থাৎ মাতৃযৌগ অ্যাসিড অ্যামাইডের চেয়ে উৎপন্ন প্রাইমারি অ্যামিনে একটা কার্বন পরমাণু সংখ্যা হ্রাস পায়, ডিগ্রেড হয়। এই জন্য এটাকে বলা হয় ডিগ্রেডেশন বিক্রিয়া। হফম্যান, বিজ্ঞানী হফম্যানের নাম অনুসারে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। আমরা যদি এখানে নির্দিষ্ট উদাহরণ দেই, এখানে যদি CH3 থাকে অর্থাৎ ইথান অ্যামাইড যদি হয় তাহলে কি দাঁড়াবে? এখানে হবে মিথাইল অ্যামিন হবে, প্রাইমারি অ্যামিন হবে। এক্ষেত্রে কিন্তু সবসময় প্রাইমারি হবে। এটা যদি থাকে বেনজামাইড, যদি থাকে এটার নাম কি? বেনজামাইড। তাহলে এই ক্ষেত্রে কি হবে? অ্যানিলিন হবে। আমরা পরের পদ্ধতিতে যাচ্ছি। সময় শেষ পর্যায়ে আমি একটু দ্রুত বলছি, তোমরা একটু ভালো করে বোর্ড খেয়াল করো। আরো 2-3টা পদ্ধতি আছে। নাইট্রোঅ্যালকেন, যেমন এইটা, এটাকে যদি বিজারণ করা হয় কিসের সাহায্যে বিজারণ করব? টিন আর গাঢ় HCl। এখানে টিন আর গাঢ় HCl বিক্রিয়া করলে এই জার্মান হাইড্রোজেনটা বের হবে। এইটা থাকে নাইট্রোবেনজিন যদি থাকে তখন কি হবে? অ্যানিলিন হবে।
ক্লোরোবেনজিন যদি থাকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করলে এখানে বিজারক হিসাবে ক্লোরিন যদি থাকে কিউপ্রাস অক্সাইড প্রভাব দিতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 300 অ্যাটমসফিয়ার চাপ দিলে অ্যানিলিন হবে আর কি হবে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন। যদি ফেনল থাকে ফেনলের সাথেও কিন্তু অ্যামোনিয়া দিয়ে বিক্রিয়া করা যায়, সেক্ষেত্রে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে আর লাগবে জিঙ্ক ক্লোরাইড প্রভাবক। তখন কি হবে অ্যানিলিন হবে প্লাস এখানে অ্যানিস্টোর আসবে, তারপর পানি হয়ে যাবে সাথে। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে N2Cl, আমরা এটাকে বলি বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। বা বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড যদি বিজারণ করা হয় এটা কার সাথে বিক্রি হবে জিঙ্ক আর গাঢ় HCl, অথবা এখানে অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই বিজারক যদি দেই বিজারিত করে এখানেও অ্যানিলিন তৈরি করবে। অ্যানিলিন হয়ে যাবে। আর কি হবে আর অ্যামোনিয়াম ক্লোরাইড হবে। তাহলে এই নিয়ে অ্যামিনের সাধারণ প্রস্তুত পদ্ধতিগুলো আমি আলোচনা করলাম। যেন সুস্থ থাকো, নিরাপদে থাকো এই প্রত্যাশা করি। ধন্যবাদ।